সরি গাইস, আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমি বুঝতেছি না প্রবলেমটা কোথায়। সো লেটস সি। Did I go live? Yeah, I did go live. সরি গাইস, আসলে আমার মনে হয় ফেসবুক থেকে কোনো একটা ঝামেলা ছিল। আসলে ফেসবুকের লাইভটা একটু ঝামেলা হয়ে গেছে। সো একটু লোকজন আসুক, জয়েন করুক। আপনারা যারা ছিলেন একটু জানায় দেন সবাইকে যে আমরা ব্যাক করছি লাইভে। সো হোপফুলি একটু স্লো, এটা আসলে লাইভটা ভালোই স্লো, শুধু স্লো না, খুবই ভালো স্লো। টু টু ওকে। সো গাইস, আশা করি এখন ঠিক আছে। লেটস সি, আমি একটু মনিটরটা করি। প্রবলেমটা কি? ওকে গাইস, সো আশা করি আমাকে এখন শুনতে পাচ্ছেন আপনারা। বাকিরা একটু জয়েন করুক। হ্যাঁ, আগের লাইভটা এন্ড করতে হয়েছে, কারণ আগের লাইভটা আমি ফেসবুকের কনসোলে ঢুকে দেখলাম তারা বলতেছে ভিডিও স্ট্রিম পাচ্ছে না। কারণ কি জানি না, হয়তো ইন্টারনেটে কোনো প্রবলেম ছিল থ্যাঙ্কস টু আওয়ার ব্রডব্যান্ড, যার কারণে ইন্টারাপশনটা সে ফিক্স করতে পারেনি। তো নতুন ভিডিও শুরু। ওকে, গ্রেট। সো আশা করি এখন আমরা লাইভ। ওকে, পারফেক্ট, ঠিক আছে। সো ইয়েস, শরীফুল ভাই শুড হ্যাভ ডান ইন জুম অর মাইক্রোসফট টিমস ইনশাল্লাহ নেক্সট টাইম। এটা জাস্ট একটা ট্রায়াল ছিল, ফার্স্ট টাইম ফেসবুক লাইভ। সো নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে, যেটা বলছিলাম যে আমার ভার্টিক্যাল স্কেলিং না হরাইজন্টাল স্কেলিং, সেটা খেয়াল রাখতে হবে। যেটা বললাম, ভার্টিক্যাল স্কেলিংয়ের একটা লিমিট আছে। আমি চাইলে একটা সার্ভারে মানে 100 GB অফ র্যাম দিতে পারবো না। এখন পর্যন্ত মনে হয় কত 64 গিগস অফ র্যাম মোস্ট অফ দ্য সার্ভার হ্যান্ডেল করে। সো অথবা হার্ড ডিস্কের একটা লিমিট আছে। সো আমরা যেটা করি, হরাইজন্টাল স্কেল করি, সেটা হচ্ছে আমি নাম্বার অফ সার্ভার্স যেটা হয় সেটা আমরা বাড়াই, ঠিক আছে। সো নাম্বার অফ সার্ভার্স আমরা কী করি, বাড়িয়ে দিই। সো এটা একটু খেয়াল রাখতে হবে যে কোন লেভেলের স্কেল করব। বাট আমরা এখন যেটা করি যে হরাইজন্টাল ভার্টিক্যাল স্কেলিং যাই যাই না কেন, আমাদের একটু অপটিমাইজেশনের দিকে খেয়াল দিলে মনে হয় আরও বেটার হতো। নইলে কী হবে যে আপনার ইসে হবে, আহ, আহ, যখন আপনি দেখা গেলো আপনি 5টা সার্ভার দিয়ে কাজ করতে পারতেছেন, এখন হয়তো আপনি অপটিমাইজেশনের কারণে আপনার লাগতেছে 10টা সার্ভার। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত, যে সবসময় আমি সার্ভার বাড়ালেই আমার পারফরমেন্স ভালো হয়ে যাবে। হয়তো আপনি ইনিশিয়ালি প্রবলেমটা ফিক্স করতেছেন, বাট রিসোর্সের আমাদের কিন্তু প্রবলেম আছে। সো রিসোর্সটার জন্য আমাদের এই ঝামেলাটা ঠিক করতে হবে, যে আমরা অপটিমাইজ করতে চাই। আর আরেকটা জিনিস আপনার খেয়াল রাখবেন, আমরা কিন্তু এখানে কথা বলতেছি সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে, ঠিক আছে। সফটওয়্যার আর্কিটেকচারাল প্যাটার্ন, এছাড়া আরও অনেক প্যাটার্ন আছে। আপনার হার্ডওয়্যার ডিজাইন প্যাটার্ন আছে, ডেটাবেজের জন্য প্যাটার্ন আছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাস করতেছি না। সো এগুলোর কনফিউশন না থাকে, এটা হচ্ছে কমপ্লিটলি আমাদের সফটওয়্যার বা আমরা যে ধরনের অ্যাপ্লিকেশন ধরেছি অ্যাপ্লিকেশন লেভেলের। সো এখন যেটা হচ্ছে যে আমাদের যে এখন নতুন যে কনসেপ্টটা, সেটা আমরা এখন যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের আর্কিটেকচার আমরা যাই করি না কেন, আমাদের একটা জিনিস ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে ক্লিন আর্কিটেকচার। তার মানে হচ্ছে যে আমরা যখন কাজগুলো করব, এই কাজগুলো আমার ডিফারেন্ট ইসে এমনভাবে রাখতে হবে যেন আমি চাইলে এটা আলাদা করতে পারি, এবং আমি চাইলেই যেন একটা ইসে করতে পারি, এটা স্কেলেবিলিটির জন্য হোক, এটা আমার মেনটেনেবিলিটির জন্য হোক, যেন ইজি হয়। সো ক্লিন আর্কিটেকচার এটা অ্যাকচুয়ালি মানে প্রপোজড বাই ওয়ান অফ দ্য টপ আর্কিটেক্ট ইন সফটওয়্যার আর্কিটেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা বলি আঙ্কেল বব তাকে, ঠিক আছে। সো আঙ্কেল ববের একটা আইডিয়া যেটা ছিল যে আমাদের বিজনেস এন্টিটি থাকবে একদম করে, তার উপর থাকবে আমার ইউজ কেস,
সো ইউজ কেসগুলো আমার বিজনেস এন্টিটিকে ইস্যু করবে, এনকম্পাস করবে। তারপরে থাকবে আমার প্রেজেন্টার, কন্ট্রোলার, গেটওয়েস, এগুলো থাকবে তার আমার ইউজ কেসের উপরে। এবং শেষ লেয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ওয়েব, ইউআই, আমার এক্সটার্নাল ইন্টারফেস, ডিভাইস, এগুলো। সো নর্মালি যেটা হবে যে আমাদের যে ফ্লোটা, সে ফ্লোটা হবে আমার মানে বাহির থেকে ভিতরে, মানে আউট টু ইনওয়ার্ড। তার মানে হচ্ছে আমার ডিভাইস বলি, ওয়েব বলি, ইউআই বলি, এগুলো আমার কানেক্ট থাকবে আমার গেটওয়ের সাথে। গেটওয়ে থাকবে আমার ইউজ কেসের সাথে, যেটা হচ্ছে আমার বিজনেস রুল। তার সাথে থাকবে আমার এন্টিটি, ঠিক আছে, যেটা হচ্ছে আমার এন্টারপ্রাইজ বিজনেস রুল। আর ইউজ কেসগুলোকে আমরা বলছি অ্যাপ্লিকেশন বিজনেস রুল। সো ক্লিন আর্কিটেকচার যেটা হচ্ছে যে আমার আর্কিটেকচার এমনভাবে হবে যে না আমার সব কিছু খুব ইজিলি করতে পারি, আমরা মেনটেন করতে পারি, এবং সব কিছু একটার সাথে একটা রিলেটেড থাকবে। সো নর্মালি এই ধরনের প্র্যাকটিসগুলো আমাদের এখন চলে আসতেছে। আর সবচেয়ে বড় যে কোশ্চেনটা আমরা করি সেটা হচ্ছে যে ইজ ইট দ্য রাইট আর্কিটেকচার ফর মি অর নট? সো লেটস সি। সো নর্মালি যেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা ফোকাস করি সেটা হচ্ছে যে আমার কি এই আর্কিটেকচারটা কি আমার জন্য কারেক্ট না ভুল। এবং আমার যেটা হয় সেটা হচ্ছে আমি যেটা বলি যে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। কারণটা কি, আপনি যদি বলেন যে ভাই আমি এই কাজটা করতেছি, এই আর্কিটেকচারটা কি আমার জন্য কারেক্ট, আমি যদি কোনো কিছু না জেনে যে আপনি কেন এটা প্রেফার করছেন, অথবা কেন এটা আপনি ইনিশিয়ালি চুজ করেছেন, কিসের উপর বেস করে, অথবা কিসের উপর মানে কি ফোকাস করে আপনি এটা করেছেন, এটা না জেনে আসলে আমি যদি বলি যে না এটা ভুল, এটা আসলে বলাও ভুল। কারণ যেটা বললাম যে আর্কিটেকচারাল প্যাটার্ন যেগুলো এসে প্যাটার্ন, তার মানে এই না যে এই প্যাটার্ন আপনি না ইউজ করলে আপনি প্রবলেমটা ফিক্স করতে পারবেন না। সো নর্মালি প্যাটার্নের জিনিসটা হয় যেটা যে অনেকে এই প্রবলেমটা ফেস করছে। সো এবং তার ভিতর থেকে যে বেস্ট প্র্যাকটিস যেটা চলে আসছে সেটাকে আমরা একটা প্যাটার্ন আকারে ইউজ করছি। সো প্যাটার্নে যেটা হয় যে এই পার্টিকুলার প্যাটার্নটা আমার জন্য ঠিক কিনা, বা আমার ইউজ কেসের জন্য ঠিক কিনা, অথবা আমার হয়তো একটু মডিফাই করে ইউজ করতে হবে, আমি কিন্তু তা করতে পারি, কোনো সমস্যা নেই। তো তার মানেই না প্যাটার্ন যেটা আমার আছে এইটাই আমার দরকার, এটা ছাড়া সম্ভব না। আপনি চাইলে আপনার নিজের প্যাটার্নও তৈরি করতে পারেন। সো আসলে এটা কোশ্চেনটা আমার কাছে মনে হয় করা ঠিক না যে আমার আর্কিটেকচার, এই আর্কিটেকচার আমার জন্য ঠিক কিনা। হ্যাঁ, আমরা সাজেশন দিতে পারি আপনার বেসড অন আপনার নিড, বেসড অন আপনার মানে সব কিছুর উপর বেস করে। আমি হঠাৎ করে বলতে পারবো না যে আরে ভাই আপনি এই আর্কিটেকচারে কেন গেলেন, আপনার তো ইসে যাওয়া উচিত ছিল, কী বলে না, মাইক্রো সার্ভিসে যাওয়া উচিত ছিল, অথবা আপনার তো ডোমেইন ড্রিভেন ডিজাইনে যাওয়া উচিত ছিল, আপনার তো হেক্সাগনে যাওয়া উচিত ছিল, অথবা আপনার তো ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারে যাওয়া দরকার ছিল। এই ধরনের সাজেশন আসলে আমরা দিতে পারি না। সো খেয়াল রাখতে হবে আপনার ইনিশিয়াল গোল কী, আপনি কেন এটা করছেন, লং টার্ম গোল কী, আপনার কি আসলে যে এই আর্কিটেকচারাল প্যাটার্নটা আপনি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, আপনার এনাফ রিসোর্স, আপনার সাপোর্ট আছে কি না। আর যেটা আমি সবসময় বলি যে এই ধরনের ক্ষেত্রে একটু সাহস নিয়ে কাজ করতে হয়, বি প্রিপেয়ার টু ফেল, ঠিক আছে, আপনার ফেল করতে হবে, তখনই আপনি শিখবেন। আর যেটা হচ্ছে বি প্রিপেয়ার টু সারপ্রাইজ, যে আপনার সারপ্রাইজ নিতে হবে। তো অনেক সময় যেটা হবে আপনার আর্কিটেকচার খুব ভালো কাজ করবে, আবার অনেক সময় দেখতে হবে যে না আর্কিটেকচার খুব খারাপ কাজ করবে, যেটা হয়তো এখন আনাম অথবা ওরা আমাকে এখন টেলিনর হেলথের অনেক কিছুই বলতে পারে যে না মিজান ভাই সব প্যাচ লাগাই দিয়ে গেছে আমাদের মাইক্রো সার্ভিস করে দিয়ে, ঠিক আছে। এবং আনাম মাঝে মাঝে বলে যেটা তো আর মাইক্রো সার্ভিস না, এটা মনোলিথ হয়ে গেছে। সো আনামরে আসলে ভুলে, সেটা আমি ইকরামকে দিয়েছিলাম বইটা, সেটা হচ্ছে ক্লিন আর্কিটেকচার ইসের আঙ্কেল বব মার্টিনের পড়ার জন্য। তো ওইখানে ফার্স্ট একটা কথাই বারবার আঙ্কেল বব বলতেছিল যে মনোলিথ টু মাইক্রো সার্ভিস টু মনোলিথ, ইউ হ্যাভ টু কিপ দিস জার্নি গোয়িং। সো এটা আনামের জন্য মেসেজটা। আর আরেকটা যেটা হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ইভলিউশনারি আর্কিটেকচার। আমরা যেমন ইভলিউশনে বিশ্বাস করি যে আমরা হিউম্যান বিং, বাট অনেক কিছু আমরা ইভলিউশন থ্রুতে আসছে, একটা ফেজে আমরা যাই এবং এই ফেজের উপর ডিপেন্ড করে আমরা চেঞ্জ হই, আমরা নিজেকে অ্যাডাপ্ট করি। সো আর্কিটেকচারের ক্ষেত্রে সেটাই, আর্কিটেকচার ফিক্স না। সো ফেসবুক যখন শুরু হয়, ফেসবুক সিম্পলি একটা পিএইচপি বেসড সলিউশন ছিল, নাথিং এলস, সিম্পলি পিএইচপি, র পিএইচপি। এবং ঠিক 4 না 5 বছর পর জাকারবার্গের হোম পেজের একটা কোড ইন্টারনেটে লিক হয়, এবং এটা নিয়ে ডেভেলপার অনেক হাসাহাসি করছে, আরে ও তো যে কোড লিখছে এটা 4 বছরের একটা বাচ্চাও লিখতে পারে। অনেস্টলি অ্যাজ এ ডেভেলপার আমি বর্ডার করিনি, কারণ আমার কাছে কনসেপ্ট হচ্ছে এটা কি কাজ করে, কাজ করছে। এবং লুক অ্যাট ফেসবুক,
যে তার এখন যে ভ্যালুয়েশন, আর যে ডেভেলপাররা বা যে মানে কি বলবো প্র্যাকটিশনাররা বা বেস্ট ডেভেলপাররা তারা যে হাসাহাসি করছে কোড কোয়ালিটি নিয়ে, কোডের লেখার স্টাইল নিয়ে অথবা সলিউশনের স্টাইল দেখে, তারা কোথায় আছে? সো খেয়াল রাখতে হবে যে আর্কিটেকচার ফিক্স না, এটা চেঞ্জ হবে, সময়ের পরিবর্তনে চেঞ্জ হবে। এখন দেখেন ফেসবুকের আর্কিটেকচার ইজ গ্রোয়িং বেটার অ্যান্ড বেটার, এবং সামনে আরও ভালো করবে হয়তো। সো এটাই হচ্ছে ইভলভিং আর্কিটেকচার, আপনার ইভলিউশনে বিশ্বাস করতে হবে। এবং নর্মালি যেটা হয় যে ইভলিউশন যেটা বিশ্বাস করে ইনক্রিমেন্টাল চেঞ্জ, তার মানে হচ্ছে আপনার আর্কিটেকচার একটা পার্ট বাই পার্ট আপনাকে আগাতে হবে, আপনি একবারে সব কিছু ভালো করতে পারবেন না, ইউ হ্যাভ টু গো, একটা পার্ট ঠিক করলাম, তারপর আমি নেক্সট পার্টটাতে যাই, ইনক্রিমেন্টাল। এটা হচ্ছে আমাদের অ্যাজাইলের মতো আর কি, যে গো ইনক্রিমেন্টাল। তারপর হচ্ছে ফিটনেস ফাংশন, তারপর যেটা হবে যে আমার যে সলিউশনটা আমি করতেছি, যে অপটিমাইজেশনটা করতেছি, এটা কি আমার এনভায়রনমেন্টের জন্য ফিট কি না। আমার যদি এটা ফিট না হয় তাহলে আমি এটা কেন করতে যাব, ঠিক আছে? সো এটা আমি যদি ফিট করতে চাই, এখন বর্তমানে আমাদের ফিটনেস বলতে আমরা যেটা বুঝি যে কতটুক টেস্টেবল, কতটুকু অটোমেশন এটা করা যায়, আমি যেন ম্যানুয়াল আমার করতে না হয়, কি বলার নাম, ডেপ্লয় করতে না হয়। সো এই জিনিসগুলো আমার খুব কাজে লাগে। আরেকটা যেটা হচ্ছে মাল্টিপল ডাইমেনশন, এবং যেটা হবে যে আপনি যখন আর্কিটেকচারে প্ল্যান করবেন, এর শুধু টেকনিক্যাল পার্টটা আপনার ফোকাস করবেন, এটা আপনার ডোমেইন পার্টটাও ফোকাস করবে। তার মানে হচ্ছে আপনার এই জিনিসটা হবে ডাইনামিক, যেন আপনি দুই দিকে এটা ফোকাস করতে পারবেন, আপনার টেকনিক্যাল এবং ডোমেইনে আপনি মাল্টি ডাইমেনশনে আপনি ফোকাস করবেন, তাহলে আপনার আর্কিটেকচার হবে ইভলিউশনারি আর্কিটেকচার বা ইভলভিং আর্কিটেকচার। সো আমরা অলমোস্ট প্রায় শেষের দিকে, স্যার কয়েকটা মিনিট আমি নিব। তো সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ যে কথা বললাম সেটা হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচারের পার্ট। এখন আমাদের একজন বড় ভাই আছে, যারা আমরা বলি এন্টারপ্রাইজ সফটওয়্যার। তার মানে হচ্ছে যে আমরা যেসব সফটওয়্যার বানাই হচ্ছে নন এন্টারপ্রাইজ সফটওয়্যার, এবং যেমন এটা টুইটার হোক, এটা ইসে হোক, গুগল হোক, অথবা ইসে হোক, কি মানে ফেসবুক হোক, এটা আমরা বলি ইটস নট অ্যাকচুয়ালি এন্টারপ্রাইজ সলিউশন। সো এন্টারপ্রাইজ সলিউশন যেটা হচ্ছে যারা বড় বড় বিগ বয়েজরা বানায়, ওরাকল যেগুলো বানাচ্ছে অথবা মাইক্রোসফট যেগুলো বানাচ্ছে, অনেক এন্টারপ্রাইজ সলিউশন তারা বানাচ্ছে। সো এন্টারপ্রাইজ আর্কিটেকচার একটু ডিফারেন্ট প্যারাডাইমে কাজ করে, এবং তারা যেটা ফোকাস করে যে অ্যানালাইজ করা, ডিজাইন করা, প্ল্যান করা, এবং বেসড অন তাদের বিজনেস স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে অনেক কিছু চিন্তা করে তারা এই জিনিসটা করে, এবং যার কারণে এন্টারপ্রাইজ প্যাটার্নগুলো একটু ডিফারেন্ট হয়। এবং আপনি চাইলে দেখবেন যে সফটওয়্যার আর্কিটেকচারের বই যেমন আছে, এন্টারপ্রাইজের প্যাটার্নের জন্য আলাদা বই আছে, এবং এন্টারপ্রাইজ প্যাটার্নগুলো একটু রেগুলার প্যাটার্ন থেকে একটু ডিফারেন্ট হয়, এবং অনেক সাথে কমনও হয়। সো নর্মালি যেটা হয় যে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের ক্ষেত্রে যেটা হয়, আমরা ফোকাস করি এন্টারপ্রাইজ প্ল্যানিংয়ের উপর বা এন্টারপ্রাইজ আর্কিটেকচার প্ল্যানিংয়ের উপর। এবং আর্কিটেকচার প্ল্যানিং ইএপির সাথে যেটা হয় যে মোর অফ এ একটা কোলাবোরেটিভ হয়, তখন যেটা হয় যে বিজনেস ইউনিট, আমার আইটি টিম, ঠিক আছে, সবাই মিলে এই ডিসিশনটা তখন চলে আসে। তার মানে হচ্ছে মোর অ্যাবাউট কোলাবোরেশন রাদার দেন, মানে এখন যেটা হয় যে রেগুলার সফটওয়্যার আর্কিটেকচার হয়, আপনি রিকোয়ারমেন্ট প্ল্যান ক্লায়েন্ট থেকে আর্কিটেকচারের ডিপেন্ডেন্সিটা চলে আসে তখন কিন্তু যে আর্কিটেক্ট তার উপরে এবং টিমের উপরে। বাট এই ক্ষেত্রে এন্টারপ্রাইজের ক্ষেত্রে যেটা হয় ইটস এ এভরি ওয়ান ইনভলভমেন্ট এখানে থাকে, এবং আপনি চাইলেই করতে পারবেন না, কি বলেন না, আপনার মতো করে সব কিছু করা হয়তো সম্ভব না, এবং এখানে আপনার বিজনেস ভ্যালু, ইনভেস্টমেন্ট সব কিছু চিন্তা করে দেন আপনাকে এই প্যাটার্নগুলো ডিফাইন করতে হয়। সো এন্টারপ্রাইজ প্যাটার্নগুলো অনেক কমপ্লেক্স হয় এবং ঝামেলা হয়, এবং তাদের আলাদা একটা ওয়ে আছে করার। ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে সেটা হচ্ছে টোগ্যাফ, হয়তো অনেকে এটার নাম শুনেন নাই। সো টোগ্যাফে যেটা হয়, আর টোগ্যাফের মানে হচ্ছে দ্য ওপেন গ্রুপ আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক। সো বড় বড় এন্টারপ্রাইজ কোম্পানি যারা আছে তারা সবাই মিলে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছে যে কীভাবে আর্কিটেকচার প্যাটার্নগুলো অথবা আর্কিটেকচারের যে সলিউশনগুলো আমরা তৈরি করব, এটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে, এবং এটার নাম হচ্ছে টোগ্যাফ। এবং এটা আর্কিটেকচার, এন্টারপ্রাইজ আর্কিটেকচারের জন্য শুধু ইউজ হয়, এবং এটা কিছুই না, এটা হচ্ছে আমার 8টা ডিফারেন্ট স্টেপে তারা ভাগ করে নিছে। 9টা স্টেপ, প্রিলিমিনারি স্টেপটা আমরা ইগনোর করি কারণ এটা একবারই হয়, ওয়ান টাইম ইভেন্ট। বাট বাকি 8টা স্টেপ যেটা হয় এটা আমার রিপিটেটিভ হয়, এবং তারা যেভাবে ভাগ করে সেটা হচ্ছে আর্কিটেকচারাল ভিশন, একটা ভিশন দরকার, তারপর বিজনেস আর্কিটেকচার, তারপর হচ্ছে আমার সিস্টেম আর্কিটেকচার, তারপর টেকনোলজি আর্কিটেকচার, তারপর হচ্ছে অপরচুনিটি এবং সলিউশন, মাইগ্রেশন প্ল্যানিং, গভর্নেন্স, এবং তারপর হচ্ছে আমার চেঞ্জ ম্যানেজমেন্ট। এবং প্রত্যেকটা প্ল্যানিং তারা এইভাবে করে এন্টারপ্রাইজ আর্কিটেকচার, এবং তারা যেটা করে এটা সার্কেল আকারে চলতে থাকে। ধরেন আপনি ডি নাম্বার স্টেপে যে একটা প্রবলেমে পড়লেন, তখন আপনি আবার ব্যাক করবেন সে ফর এক্সাম্পল বিতে, বি শেষ করে তারপর সি ডি, আবার এভাবে করে আপনি এইচ পর্যন্ত যাবেন। সো এ টু এইচ, এই 8টা স্টেপ
আমরা টোগ্যাফে কমপ্লিট করি। এবং টোগ্যাফ যেটা বলে যে প্রত্যেকটা স্টেপের সাথে আমার একটা জিনিস ইন্টিগ্রেটেড সবসময়, সেটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট। মানে আমি রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট সবসময় খেয়াল রাখবো যে আমার রিকোয়ারমেন্টটা কী, আমরা কেন এই কাজটা করছি, কেন আমি আর্কিটেকচারটা তৈরি করছি, কী আমার ভিশন, এটাও আমার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। আমার বিজনেস আর্কিটেকচার কী হবে সেটাও আমার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। টেকনোলজি আর্কিটেকচার কী হবে সেটাও আমার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। এবং টোগ্যাফ 1995-এ শুরু হয়েছে এবং এটার অ্যাকচুয়ালি ইনিশিয়েটর ছিল আমার ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। সো ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের অনেক ভালো ভালো সলিউশন ইন্টারনেটের পর থেকে অনেক ভালো ভালো সলিউশন তারা কন্ট্রিবিউট করেছে, টোগ্যাফ হচ্ছে তাদের ভিতরে একটা। এবং অ্যাজ অফ 2016 তারা যেটা ক্লেম করে সেটা হচ্ছে যে যত এন্টারপ্রাইজ লেভেলের আর্কিটেকচার আছে বড় লেভেলে, তারা মেইনলি টোগ্যাফ ইউজ করে, মানে এই ফ্রেমওয়ার্কটা, ওপেন গ্রুপ আর্কিটেকচার ফ্রেমওয়ার্কটা ইউজ করে। ফরচুন 500-এর 60% কোম্পানি, তার মানে হচ্ছে প্রায় 300 কোম্পানি ফরচুন 500-এর ভিতরে এই টোগ্যাফ এন্টারপ্রাইজ ফ্রেমওয়ার্কটা ইউজ করে। এবং টোগ্যাফের যে ফ্রেমওয়ার্কের ডেফিনেশন এর তৈরি করে এই সব টপ লেভেল কোম্পানির টপ আর্কিটেক্টরা, এটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ড। এখন আসি তো, আমরা তো গেলাম আর্কিটেকচার লেভেলে। এখন যেটা হচ্ছে যে সলিড প্রিন্সিপাল এবং নর্মালি সফটওয়্যার ডিজাইন, এটা কি আসলে আমাদের জন্য কাজ করে? সো সলিড তো আমরা অলরেডি অনেকে শুনেছি, সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। আমি যখন পড়াই, মাইক্রো সার্ভিস পড়াই, তখন আমি সেম কথাটাই বলি যে আপনি যখন মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করবেন, আপনার ওই মাইক্রো সার্ভিস যেন একটা পার্টিকুলার এরিয়া নিয়েই কাজ করে, একটা মাইক্রো সার্ভিস যেন 100টা জিনিস নিয়ে কাজ না করে। সো সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল ওখানে কাজে আসতে পারে যদি এটা আমাদের ডিজাইনের জন্য, স্পেশালি আমরা যখন সফটওয়্যার তৈরি করি, এটা মানে সফটওয়্যার প্যাটার্ন বা সফটওয়্যার প্র্যাকটিস, বাট এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আমার কাজে লাগে। কি বলেন না, আমাদের মাইক্রো সার্ভিস প্যাটার্ন বলি, আমাদের আর্কিটেকচারাল প্যাটার্নেও কিন্তু এই জিনিসগুলো কাজে লাগে। সো যখন আমরা এই যে সিস্টেম ডিজাইন করব, তখন এই জিনিস কনসেপ্টগুলো আমাদের সলিড প্রিন্সিপাল এবং আমাদের যে ইস্যুগুলো আছে ডিজাইন প্যাটার্নগুলো, এগুলো কিন্তু আমাদের তখন ডিটেল লেভেলে চলে আসবে সিস্টেম ডিজাইনে, যখন আমরা অ্যাকচুয়াল সলিউশনটা লিখতে যাব। তো এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কেন সলিড ফলো করব, অথবা আমাদের এই ডিজাইন প্যাটার্নগুলো ফলো করব, অথবা ইসেগুলো আরও এন্টারপ্রাইজ প্যাটার্ন সেগুলো কেন ফলো করব? সুবিধা হচ্ছে যে এইগুলো আমার টেস্টেবিলিটি বাড়ায়, মেনটেনেবিলিটি ভালো করে এবং আমার স্কেলেবিলিটি অনেক ইজি করে। সো আমি যদি কোড আমার টেস্টেবল হয়, অটোমেশন আমি ভালোভাবে করতে পারবো। আমি চাইলেই লুজলি কাপল কোড লিখতে পারবো। এখন আমি চাইলে এগুলো টেস্টেবল কোড লিখতে পারবো, যেগুলো আমরা এখনকার সময়ের ফোকাস। সো আপনি যখনই হাই লেভেলে আর্কিটেকচার অর্থাৎ সিস্টেম ডিজাইন চিন্তা করতেছেন, তখন আপনার খেয়াল রাখতে হবে যে লোয়ার লেভেলে যখন আপনি ইমপ্লিমেন্টেশন চলে যাচ্ছেন, আপনার এই প্রিন্সিপালগুলো, সলিড প্রিন্সিপাল, আপনার যে ডিজাইন প্যাটার্ন, এগুলো কিন্তু ফলো করতে হবে। আর যেটা হচ্ছে যে সফটওয়্যার ডিজাইন প্রিন্সিপালের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সলিড তো আমরা বললাম যে এই প্রিন্সিপালগুলো, যেটা হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, ওপেন ক্লোজ প্রিন্সিপাল, লিস্ট অফ সাবস্টিটিউট প্রিন্সিপাল, ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল এবং ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল, এই 5টা আপনাদের খেয়াল রাখতে হবে যখন আমরা সফটওয়্যার ডিজাইনের কথা বলছি। এটা আর্কিটেকচার না, কিন্তু এটা হচ্ছে সফটওয়্যার ডিজাইন। আরেকটা যেটা খেয়াল রাখতে হবে, এই 3টা আমরা অলরেডি এটা মানে খুবই ইউজ টু এই কনসেপ্টগুলো, সেটা হচ্ছে কিস। এটা আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে কিপ ইট সিম্পল অ্যান্ড স্টুপিড। আপনার আর্কিটেকচার স্টুপিড লাগতে পারে, যেটা ফেসবুকের এক্সাম্পল দিলাম, যখন শুরু করেছে তাদেরকে সবাই পচাইছে যে এটা কী, যে একটা পিএইচপি দিয়ে বানাইছে, এটা তো যে কেউ লিখতে পারে। বাট লুক এট দেম নাও, যখন যেটা দরকার সেটাই করবেন। সো কিপ ইট সিম্পল অ্যান্ড স্টুপিড। আরেকটা যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমার কোনটা দরকার, আমার কোনটা দরকার না, এটা আমার জানতে হবে। সো আমরা বলি ইয়াগনি, ইউ এইন্ট গনা নিড ইট, তার মানে তোমার এটা লাগবে না, এটা জানতে হবে। সো যেটা আমার লাগবে না সেটা আমি কেন করব? সো ইয়াগনি খুবই একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। এটা আপনি সফটওয়্যার ডেভেলপ করেন অথবা আপনি এটা কাজ করেন, এই আর্কিটেকচারে কাজ করেন, ডিজাইনে কাজ করেন। ইয়াগনি কনসেপ্টটার মানেই হচ্ছে যে ইউ এইন্ট গনা নিড ইট, তার মানে হচ্ছে তোমার এটা দরকার নাই, সো সেটা আপনি করবেন না। আর ড্রাই তো আমরা অলরেডি জানি, ড্রাই মানে হচ্ছে শুকনা, কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে সেটা হচ্ছে ডোন্ট রিপিট ইউর সেলফ। সো রিপিটেড কোনো কিছু করবেন না। যদি রিপিটেড করাই লাগে, তার মানে হচ্ছে আপনার ওখানে রিফ্যাক্টরিংয়ের চান্স চলে আসে, আপনি এটাকে ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে? সো আমাদের রিফ্যাক্টরিংয়ের প্রিন্সিপাল যেটা হচ্ছে, ফার্স্ট টাইম ইউ নিড সামথিং, ইউ ডু ইট। সেকেন্ড টাইম ইউ নিড সামথিং সিমিলার, ইউ কপি ইট। থার্ড টাইম ইউ নিড সামথিং সিমিলার, রিফ্যাক্টর ইট। এটা হচ্ছে রিফ্যাক্টরিংয়ের 3 রুলস। সো তার মানে হচ্ছে যদি আপনি একই জিনিস বারবার কপি করেন ডিফারেন্ট সিস্টেম ডিজাইনে,
তার মানে হচ্ছে আপনার কোনো একটা প্রবলেম আছে। সো ডোন্ট রিপিট ইউর সেলফ, ট্রাই টু অপটিমাইজ ইট। আর যদি আপনি সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে কাজ করতে চান, তাহলে আপনার কী কী ধরনের এক্সপার্টিস লাগবে এটা একটু বলে দিই, কারণ এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল। বাংলাদেশে আমি অ্যাডভোকেসি করি অনেক কোম্পানিকে যে ভাই সফটওয়্যার আর্কিটেক্ট নিয়োগ করো, কারণ এটা দরকার। সো সফটওয়্যার আর্কিটেক্টের ক্ষেত্রে যেটা আপনার লাগবে হচ্ছে ডিজাইন এক্সপার্টিস, আপনার লাগবে ডোমেইন এক্সপার্টিস, টেকনোলজি এক্সপার্টিস। ডিজাইন মানে হচ্ছে না আপনার ওই ইসের ডিজাইন, কী বলেন না, আমাদের ওই ইউআই ডিজাইন, ঠিক আছে? সো ইউআই ডিজাইন নিয়ে আপনি কোনো কিছু করবেন না, আপনি অ্যাকচুয়ালি করবেন সফটওয়্যার ডিজাইন নিয়ে। সো আপনার ক্ষেত্রে এখানে ভিজুয়াল পার্টটা নিয়ে কিন্তু আমরা কথা বলতেছি না, আমরা কথা বলতেছি আপনার কোন প্যাটার্নটা ফলো করছেন। আপনি কি ইভেন্ট ড্রিভেন ডিজাইন করছেন, আপনি কি কী বলে নাম অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, কোন ধরনের পার্টিকুলার ডিজাইনের কথা আপনি বলছেন। ডোমেন এক্সপার্টিস, ফর এক্সাম্পল এটা খুবই একটা দরকার। আমি ব্যাঙ্কিং সফটওয়্যার তৈরি করতে যাচ্ছি, বাট আমি আগে কখনো ব্যাঙ্কিং সফটওয়্যার ডিজাইন করি নাই, এটা আমার জন্য কিন্তু একটা বড় প্রবলেম হয়ে যাবে। সো ডোমেন এক্সপার্টিসটা খুবই দরকার। টেকনোলজি এক্সপার্টিস, আমি কি জানি কোন টেকনোলজি কখন কি কোনটার জন্য বেটার, ঠিক আছে, এবং কেন আমি এটা ইউজ করতেছি, এগুলো আমার কিন্তু জানা দরকার। তারপর হচ্ছে মেথোডোলজি এক্সপার্টিস, এসডিএলসি সম্বন্ধে আমার জানতে হবে, আমার অ্যাজাইল সম্বন্ধে জানতে হবে, কেন আমরা আসলে কীভাবে যাব, আমরা কীভাবে ফলো করলে আমার জন্য বেটার হয়। আর তারপর যেটা হচ্ছে যে যেটা হয় যে আমি কীভাবে ভালো একটা আর্কিটেক্ট হব, এটা সবারই প্রশ্ন, তাই না? সো এটা আসলে কোনো ফর্মুলা নাই, তা আমি একটা ফর্মুলা বের করার চেষ্টা করছি। আমি এটাকে বলি টেক পার্ট। আমি এটার নামছি টেক। ইট রিকোয়ার্স এ টেক অন আর্কিটেকচার টু বিকাম এ গুড আর্কিটেকচার। সো এই টেক মডেলটা হয়তো অনলাইনে কোথাও পাবেন, এটা আমার বানানো। সো টি ফর টেকনোলজি এক্সপার্টিস, আপনার টেকনোলজি সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে। এ ফর অ্যাজিলিটি, তার মানে হচ্ছে আপনার ওই অ্যাডাপটিভ মাইন্ডসেটটা থাকতে হবে যে আমি চাইলে চেঞ্জ করতে পারি, আমি ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট, এই মেন্টালিটিতে বিশ্বাস করতে হবে। সো অ্যাজিলিটি ইজ দেয়ার। হ্যাঁ, তো আমি বলতে পারেন যে মিজান ভাই সব জায়গায় শুধু অ্যাজাইল সেল করে, কিছু করার নাই। দ্যাটস অ্যাকচুয়ালি দ্য ট্রুথ। কারণ আপনি অ্যাজাইল নাও পছন্দ করতে পারেন ওয়ার্ডটা, বাট আমরা বাই ডিফল্ট সবাই অ্যাজাইল হইতেই চাই, আমরা ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট করতে চাই। তারপর হচ্ছে নলেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, আপনার জানতে হবে, প্রচুর পড়তে হবে, ঠিক আছে? প্রচুর পড়তে হবে এবং প্রচুর আর্টিকেল পড়বেন, বই পড়বেন, ডিফারেন্ট সিস্টেম ডিজাইন পড়বেন, নাহলে আপনার এইটা হবে না। লাস্টলি বাট নট লিস্ট, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। যখন আমরা কোনো একটা সফটওয়্যার আর্কিটেক্টের কথা বলি, আমি ফার্স্ট জিনিস যেটা মাথায় আসে যে দ্যাট পার্টিকুলার গাই হ্যাজ সিরিয়াস এক্সপিরিয়েন্স, অ্যাটলিস্ট 10-15 বছর কাজ করছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, জানে কীভাবে সিস্টেম ডিজাইন করতে হয়, জানে কীভাবে একটা সলিউশন আর্কিটেকচার করতে হয়, সে জানে প্রবলেম কী হতে পারে, সে জানে যে কীভাবে করলে এটা ভালো হয়। সো এক্সপিরিয়েন্স ইম্পর্ট্যান্ট। একটা ফ্রেশ স্টুডেন্ট এসে যদি বলে সে খুব ভালো সফটওয়্যার আর্কিটেক্ট, আমার এটা বিশ্বাস করতে একটু কষ্ট হবে, কারণ সে ভালো ডেভেলপার হতে পারে, বাট ভালো আর্কিটেক্ট হতে সময় দরকার। এবং আমি যেসব আর্কিটেক্টের সাথে কাজ করছি ইউএসএতে, এক একজন আমার বাবার বয়সী, এবং ওদের যখন আমি ক্লাস নিতে গেছি, আমার তখন মনে হয়েছে যে ভাই আমি ওদের ছেলের সমান, আমি এসে ওদের এখন শেখাচ্ছি বেস্ট প্র্যাকটিসেস, আমি ওদের আর্কিটেকচার শেখাচ্ছি, বাট ওদের হয়তো টোটাল এক্সপিরিয়েন্স প্রোগ্রামিং আমার জন্মের থেকে বেশি, মানে আমার টোটাল বয়সের থেকে বেশি ওদের। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস, ওইটা অনেকে কমেন্ট করতেছেন এইটার পিডিএফের ব্যাপারে, ডেফিনেটলি এটা পিডিএফ আমরা শেয়ার করবো, নো ওয়ারিস। পিডিএফ আমার ওয়ালে আমি শেয়ার করবো। তারপর আমাদের কী বলার নাম, বর্ষণ যে লিঙ্ক শেয়ার করছে ওখানে আমরা শেয়ার করবো, নো ওয়ারিস। সো এটা শেয়ার হবে। আর নর্মালি যেটা হচ্ছে যে আপনি কীভাবে আর্কিটেক্ট হবেন, ভালো খেয়াল রাখতে হবে যে আপনার বুঝতে হবে যে আপনি স্টেক হোল্ডার, আপনার অর্গানাইজেশন, তাদের রিকোয়ারমেন্টসগুলো ভালোভাবে বুঝতে পারতেছেন কি না, আপনি টেকনিক্যাল এনভায়রনমেন্ট সম্বন্ধে জানেন কি না। যেমন আমি আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আমরা যখন টেলিনর হেলথে কাজ করতাম মাইক্রো সার্ভিসে, আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জে আমরা পড়েছিলাম, সেটা ছিল যে আমাদের নাম্বার অফ ডেডিকেটেড সার্ভার আমাদের ডেটা সেন্টারে লিমিটেড ছিল, খুবই লিমিটেড। এবং এত মাইক্রো সার্ভিস একটা লিমিটেড সার্ভারে ম্যানেজ করা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল। সো আমাদের অনেক অপটিমাইজ করতে হচ্ছে অনেক কিছু, হয়তো ক্লাউডে গেলে আমাদের এই জিনিসটা করতে হতো না, কিন্তু যেহেতু আমাদের হেলথ কেয়ার প্রোডাক্ট ছিল প্লাস টেলকো প্রোডাক্ট ছিল, আমাদের কিন্তু চাইলেই আমি সব কিছু বাইরে নিতে পারবো না। সো ওই সব ক্ষেত্রে কিন্তু আমার ওই জিনিসটা জানা যে আমার কারেন্ট এনভায়রনমেন্টে যে আমি কাজ করতেছি এটা কীভাবে করব। আরেকটা যেটা বারবার আমি যেটা বলতেছিলাম, আর্কিটেক্ট হতে হলে আপনার এক্সপিরিয়েন্স লাগবেই। আমি কখনো কোনো আর্কিটেক্ট দেখি নাই যে জাস্ট পাস করে 3-4 বছর কাজ করে ভালো আর্কিটেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে আপনি অনেক কিছু ডিসকভার করতে পারেন, বাট এখানে এক্সপিরিয়েন্সটা অনেক বড় ব্যাপার, নলেজটা অনেক বড় ব্যাপার। সো
বাইরে যখন কাজ করবেন তখন দেখবেন যে আপনার যারা সফটওয়্যার আর্কিটেক্ট এরা ইউজুয়ালি একটু সিনিয়র হয়, কারণ তারা জানে যে কীভাবে এটা ভালোভাবে বানানো যায় একটা জিনিস। তার মানে না যে জুনিয়ররা পারবে না। ইফ ইউ ওয়ার্ক রিয়েলি হার্ড, পড়ালেখা করেন, আপনি এক্সপ্লোর করেন, ডেফিনেটলি ইউ ক্যান বি এ বিগ গুড আর্কিটেক্ট। বাট এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয় একটা কী রোল প্লে করে, সো এটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা ব্যাপারটা হচ্ছে যে আপনার খেয়াল রাখতে হবে যে আর্কিটেকচার আর সিস্টেম, যেটা আমরা বললাম যে ডিজাইনের যে ব্যাপারটা, এই দুইটার পার্থক্যটা বুঝতে হবে এবং ফোকাস রাখতে হবে যে আপনার সবাইকে ম্যানেজ করে চলতে হবে। আপনার টেকনোলজি, এনভায়রনমেন্ট, আপনার স্টেক হোল্ডার্স, আপনার বিজনেস নিড, আপনার অর্গানাইজেশন, সব কিছু মিলেই হচ্ছে আপনার এই রোলটা। আর এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। তো আমি কিছু সাজেস্টেড রিডিং দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যদি বইগুলো পড়তে চান, আমি অলরেডি এটার 5টার ভিতরে 3টা অলরেডি পড়ছি, আরও 2টা এখনও পড়ি নাই। বাট এই 5টা বই আমার সাজেস্টেড রিডিং, আপনারা পড়তে পারেন। এর ভিতরে ক্লিন আর্কিটেকচার হচ্ছে রবার্ট সি মার্টিন। এটা একটা ভালো একটা বই। সো এটা একটা পড়তে পারেন। রবার্ট সি মার্টিনের এই বইটা আসলে আমার পড়া আর্কিটেকচারের ভিতরে খুব ভালো একটা বই। এটা এত ডিটেলসে না, অনেকে এটা ক্রিটিক করে যে না আরও এক্সাম্পল দেওয়া যেত, কিছু দেওয়া যেত। বাট আমার যেটা মনে হয়, অ্যাজ এ টেকনিক্যাল পার্সন, অ্যাজ অ্যান আর্কিটেক্ট, আই রিয়েলি ডু নট নিড টেকনিক্যাল ডিটেলস ইন অ্যান আর্কিটেকচারাল বুক। সো আমি যেটা চাইবো যে ওভারভিউ, স্কোপ, যে কোন সিচুয়েশনে আমি কোনটা ইউজ করলে আমার জন্য বেটার সেইটা। আর তারপরে যেটা হচ্ছে যে প্যাটার্ন অফ এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, এটা হচ্ছে আমার আরেকটা খুব পছন্দের আর্কিটেক্ট ওয়ার্ল্ডে এখন। সেটা হচ্ছে মার্টিন ফাউলার, থটওয়ার্কসের আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক্যাল আর্কিটেক্ট মার্টিন ফাউলার। সো ওর বইটা পড়তে পারেন, খুবই ভালো। আরেকটা যেটা হচ্ছে এখন এটা রিসেন্টলি আসছে, সেটা হচ্ছে সফটওয়্যার আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ। যে আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি কীভাবে সফটওয়্যার আর্কিটেকচারটা নিয়ে চিন্তা করব। এটা নতুন বই, খুব একটা না, এটা মানে ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছে, আমি এখন এটা পড়ার চান্স পাইনি। আরেকটা যেটা হচ্ছে যেটা প্র্যাগম্যাটিকের ডিজাইন ইট, এটাও খুব ভালো বই। সেটা হচ্ছে আপনার ডিজাইন ইট ফ্রম প্রোগ্রামার টু সফটওয়্যার আর্কিটেক্ট। ইটস এ জার্নি, যে আপনি অ্যাজ এ প্রোগ্রামার যে শুরু করলেন, আপনি কখন সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। এটাও একটা খুব ভালো বই। আর লাস্ট যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে বিল্ডিং ইভলিউশনারি আর্কিটেকচার্স। এটাও ভালো, কারণ আমাদের এখন যে বর্তমানে যে টেকনোলজি ওয়ার্ল্ড, এখানে আমার আর্কিটেকচার আসলে কোনো কিছু ফিক্সড নেই, এবং আমরা এই ইভলিউশনারি আর্কিটেকচারের দিকেই যাচ্ছি, যে আমার আর্কিটেকচার দিন দিন ইভলভ হচ্ছে। কারণ আমি যদি একটা ফিক্সড মাইন্ডসেট নিয়ে থাকি যে এটাই আমার আর্কিটেকচার, এইটাই আমার মানে ফিক্সড, এটাই সবচেয়ে বেস্ট আর্কিটেকচার, এটা আসলে সম্ভব না। এবং আপনারা যদি রিসেন্ট এক্সাম্পল দেখেন, গুগলের কথা চিন্তা করেন, লিফটের কথা চিন্তা করেন, তারা কিন্তু অনেক সলিউশন নিজেরা তৈরি করছে। কারণ এক্সিস্টিং যে আমাদের সেগুলো আছে, ওপেন সোর্স সলিউশন আছে অথবা এন্টারপ্রাইজ সলিউশনগুলো আছে স্কেল করার জন্য, তাদের নিড হ্যান্ডেল করার জন্য, ঠিক আছে? এটা হয়তো এনাফ না। যেমন লিফটের একটা খুব পপুলার জিনিস তৈরি করা হচ্ছে অনভয়, ঠিক আছে? সেটা হচ্ছে তাদের পুরা প্রক্সি, এবং অনভয় প্রক্সি যখন আপনি ইউজ করেন, আপনার স্কেলেবিলিটি অনেক বেড়ে যায়। সো অনভয় লিফটের তৈরি করা তাদের প্রবলেম সলভ করার জন্য, এবং অনভয়ের এই লিফট সলিউশনটা তারা ওপেন সোর্স করে দিয়েছে। ওয়ারেস উবার কিন্তু আমার ইউজ করতেছে এই কাফকা স্ট্রিমিং, তারপর তাদের হ্যাডোপ আছে, তাদের প্রচুর বিগ ডাটা নিয়ে কাজ আছে। সো এক একজনের সলিউশন কিন্তু এক এক রকম। তারা দুইজন একই ইন্ডাস্ট্রিতে সার্ভ করতেছে, বাট আর্কিটেকচারাল প্রেফারেন্স, আর্কিটেকচারাল পার্ট বা ডিজাইন কিন্তু ডিফারেন্ট। সো ইউ হ্যাভ টু ইভলভ, সেটা হচ্ছে মানে মূল কথা। সো এই 5টা বই আপনারা পড়তে পারেন। আমি এক্সপেক্ট করবো না 5টা একসাথে পড়া শুরু করবেন। যদি একটা বই পড়তে হয়, আমি রিকমেন্ড করবো রবার্ট সি মার্টিনের ক্লিন আর্কিটেকচারটা দিয়ে শুরু করতে পারবেন। এবং যেটা হবে সেটা হচ্ছে যে আমি কয়েকটা কোশ্চেন আপনাদের কমেন্ট থেকে নিব। সো এটা হচ্ছে আমার লাস্ট স্লাইড। আর একটা কথা বলে রাখি, হ্যাঁ, আমরা চাইলে ইনডেপথ সেশনগুলো নেওয়া যায়, বাট এটা হচ্ছে কাইন্ড অফ লাইক আসলে ওই বর্ষণের রিকোয়েস্টের। বর্ষণ ও অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিল যে ভাই একটা সেশন নেন আর্কিটেকচার নিয়ে, কেউ তো কথা বলে না। এটা ইনিশিয়ালি প্ল্যান ছিল যে আমি 2 দিনের একটা ক্লাস নিব, কোনো মিনিমাম একটা ফিতে, যে আমরা কোনো একটা হোটেলে করলাম, হোটেলের খরচটা, খাওয়া দাওয়ার খরচ, হোটেল ভাড়াটা নিয়েই আমার কোনো ফি দিতে হবে না, আমি একটা সেশন নিব সবাইকে নিয়ে। কারণ আমি চাই এই প্র্যাকটিসগুলো আসুক দেশে, এই প্র্যাকটিসগুলো শুরু হোক, এই নলেজ শেয়ারিংগুলো যত হবে। যেমন আমি যে একটা জিনিস ভুল জানতে পারি, আমি একটা জিনিস না জানতে পারি, আমরা যখন শেয়ার করব কোলাবোরেশনে, তখন কিন্তু এই জিনিসটা আরও বেটার ওয়েতে হবে, এবং ওই কোলাবোরেশনটা আমাদের দরকার। সো বর্ষণের আমার প্ল্যান ছিল যেটা আমরা ডে লং সেশন করব কোথাও, ওয়ার্কশপ টাইপের। কিন্তু আনফর্চুনেটলি এই কোভিড সিচুয়েশনের কারণে এটা হয়ে ওঠে নাই।
সেই কারণে আমরা শুরু করলাম একটা ছোট সেশন দিয়ে, সেটা হচ্ছে আপনার এই ইন্ট্রোডাক্টরি সেশন। ইনশাল্লাহ যদি ইন ফিউচারে যেটা হয়, আমাদের যদি সময় পাই, আমরা এই যে প্যাটার্নগুলো নিয়ে আমরা কথা বললাম, ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার, মাইক্রো সার্ভিস, আমার ডোমেইন ড্রিভেন ডিজাইন, তারপর হচ্ছে আপনার ইসের ক্ষেত্রে ব্যাক এন্ড ফর ফ্রন্ট এন্ড বিএফএফ অথবা মাইক্রো ফ্রন্ট এন্ড, যেগুলো আমাদের এখন লেটেস্ট, আমাদের সময় উপযোগী যেসব প্যাটার্নগুলো আছে, হয়তো এগুলো নিয়ে ডিটেল সেশন করতে পারবো আমরা। হয়তো ঈদের আগে আর সম্ভব না, হয়তো ঈদের পর আমরা একটা প্ল্যান করে যে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার নিয়ে একদিন একটা কথা, হয়তো আমি এটা নিব না, আরেকজন যে এক্সপার্ট আছে ভালো তাকে দিয়ে করাবো, মাইক্রো সার্ভিস আমি নিতে পারি, কোনো সমস্যা নেই। তো এই ধরনের কাজগুলো আমরা করবো, এবং আমি যেটা চেষ্টা করবো, আমি যেসব আর্কিটেক্টদের জানি, যেমন মাফিনার আছে কানাডাতে, হাসান আছে নিউ ইয়র্কে, তারপর শিহান ভাই আছে বাংলাদেশে, যাদের আমি সবসময় রেকমেন্ড করি, আমি সবসময় যাই তাদের সাথে ডিসকাস করি। সো আমি চেষ্টা করবো তাদেরকেও আনার জন্য, কারণ আমার যেটা মনে হয় যে ফর এ সিঙ্গেল পারসন সব নলেজ দেওয়া সম্ভব না। এবং আমরা চেষ্টা করব যে সবার যার যেখানে এক্সপার্টিস আছে সেটা নিয়ে কিউমুলেটিভলি আমরা এই কাজটা করতে পারবো। এটা আমাদের সবার জন্যই ভালো হবে, এবং চেষ্টা করব আমাদের এই সেশনগুলো আরও বেটার ফরম্যাটে রেকর্ড করে হয়তো ইউটিউব অথবা এই ধরনের কোনো প্ল্যাটফর্মে আমরা ফ্রিতে এটা দেওয়ার একটা চেষ্টা করব, যেন এটা সবার জন্য কাজে লাগে। সো ধন্যবাদ সবাইকে, অনেক সময় নিয়েছি আপনাদের, প্রায় অলমোস্ট 12:30 বাজিয়ে ফেলছে। অ্যান্ড টেকনিক্যাল গ্লিচের জন্য সরি, কারণ আসলে ফেসবুক লাইভে এটা আমার ফার্স্ট আসা, কেন এই প্রবলেমটা হয়েছে আমি জানি না, বাট থ্যাংকস আ লট সবাইকে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ওই কমেন্ট সেকশনে করেন, আমরা চেষ্টা করব এটাতে অ্যান্সার করতে। আপনাদের ইউআরএলটা আমরা শেয়ার করে দেবো ফাইলের জন্য, আপনারা এটা ডাউনলোড করে নেবেন সেখান থেকে। আর যেটা হচ্ছে যে আপনার যদি কোশ্চেন থাকে, আমি চেষ্টা করব কোনো একটা ফোরামে অথবা আমাদের অ্যাজাইল বাংলাদেশ গ্রুপ আছে অথবা যে কোনো একটা গ্রুপে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে। সো থ্যাংকস এ লট, আর যারা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ, এবং ইনশাল্লাহ দেখা হবে।